টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আকাশের অশ্রুগুলো অবিরাম পৃথিবীতে ঝরে যাচ্ছে। নদী, নালা, খাল, বিল জলে কানায় কানায় পূর্ণ। হবে নাই বা কেন? শ্রাবণ মাস চলছে তো। আকাশের মেঘরাজ্য থেকে পৃথিবীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মেঘরাজ বলেছিলেন, শ্রাবণ মাসে আমি জলতরঙ্গের ন্যায় পৃথিবী তোমাতে ঝরে পড়ব, ঝমঝম করে তোমাকে সিক্ত করব আমারই আবেশে। কঙ্কাবতী গ্রাম, চারিদিকে সবুজে সবুজে ছয়লা। গাছগুলো বৃষ্টি ফোটাতে সিক্ত। সবুজ গাছগুলো থেকে বৃষ্টিবিন্দুগুলো মুক্তোর ন্যায় পৃথিবীতে ঝরে পড়ছে। এমত অবস্থায় একটা বাস এসে কঙ্কাবতী বাস স্টপেজে দাঁড়ায়। বাসের দরজা খুলে যায়। বাস থেকে বেরিয়ে আসে একজন সুঠামদেহী সুদর্শন পুরুষ। দেখলে মনে হবে স্বর্গরাজ্য থেকে শাপভ্রষ্ট কোনো দেবকুমার ধরিত্রীতে নেমে এসেছেন। গায়ের রং ধপধপে ফর্সা, জিম করা বডি, উচ্চতায় 6 ফুট হবে, টিকালো নাক, চুলগুলো একটু লম্বা, কাঁধ পর্যন্ত বিস্তারিত। সাধারণত ছেলেদের তুলনায় একটু বড় করে চুল রাখা। চুলগুলো পিছনের দিকে পনিটেল করা এবং একটা প্রশস্ত রুমাল জাতীয় কাপড় দিয়ে কপাল থেকে মাথা পর্যন্ত আবৃত করে বাঁধা। দেখতে অসাধারণ লাগছে। বাম হাতে ট্যাটু আছে এবং কানে ছোট ছোট দুটো দুল পরে আছে। ডান হাতে সোনার একটা ব্রেসলেট আর বাম হাতে ঘড়ি পরে আছে। তমাল বাস থেকে নেমে চারিদিকে তাকিয়ে দেখতে থাকে অতীতে ফেলে যাওয়া তার এই প্রিয় গ্রামটাকে। যেতে তো চায়নি, বাধ্য হয়েছিল চলে যেতে। তমালের ভিতর থেকে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। তমাল চোখ বন্ধ করে ঘ্রাণ নিতে থাকে সোঁদা মাটির। গ্রামের আলো বাতাসকে জড়িয়ে নিতে চায় নিজের দেহের মধ্যে। এইভাবে কতক্ষণ ছিল তার জানা নেই। হঠাৎ পিছন থেকে বহুল চেনা পরিচিত মিষ্টি এক ডাক, তমাল বাবা। অনেকদিন তাকে এই নামে কেউ ডাকেনি। পিছন ফিরে দেখে সেই চিরচেনা মানুষটা, যিনি তাকে খুব ভালোবাসতেন, ঘনশ্যাম কাকা। তমাল ছুটে গিয়ে ঘনশ্যাম কাকাকে জড়িয়ে ধরে। সে বলে, ঘনশ্যাম কাকা, তুমি ভালো আছো তো? ঘনশ্যাম কাকা বলেন, হ্যাঁ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস বাবা? তমাল বলে, আমি ভালো আছি কাকু। তমাল ঘনশ্যাম কাকাকে প্রণাম করে। ঘনশ্যাম কাকা বলেন, থাক থাক বাবা, অনেক বড় হও। তুই তো অনেক বড় হয়ে গেছিস বাবা, তোকে তো চেনাই যাচ্ছে না। তোর বাবার ফোনে তোর ছবি দেখেছিলাম, তাই চিনতে পারলাম। এই কথা শুনে তমাল একটা মুচকি হাসি মুখে ফুটিয়ে তুলল। ঘনশ্যামবাবু আবারও বললেন, চা খাবি বাবু? এই কথা শুনে তমাল বলে ওঠে, হ্যাঁ খাবো কাকা, অনেক দিন তোমার হাতের চা খাই না। বিদেশে যখন ছিলাম তোমার হাতের বানানো চা আমি ভীষণ মিস করেছি। এই কথা শুনে ঘনশ্যামবাবু হেসে উঠলেন, বললেন, আচ্ছা বাবা, হয়েছে, তুই একটু বস, আমি এক্ষুনি তোকে চা বানিয়ে দিচ্ছি। বাসস্ট্যান্ডের ধারেই ঘনশ্যাম কাকার চায়ের দোকান। বাসস্ট্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে গুটি কয়েক দোকান আছে। তমাল ভালো করে লক্ষ্য করে, 14 বছর আগে যেমন ছিল জায়গাটা ঠিক তেমনই আছে। বিশেষ করে ঘনশ্যাম কাকার দোকানের কিছুই পরিবর্তন হয়নি। যেমনটি আগে দেখেছিল ঠিক তেমনটি আছে। তমাল অতীতের সাগরে ডুব দেয়। এই দোকানে বন্ধুরা মিলে কত আড্ডা দিয়েছে। রবিবার হলেই সব বন্ধুরা মিলে এই দোকানে হাজির হতো আর সবাই মিলে জমিয়ে আড্ডা দিত। এখন তমালের সঙ্গে তার বন্ধুদের কোনো যোগাযোগ নেই। শুধু একজনের সঙ্গেই তমালের যোগাযোগ আছে। তার সঙ্গে নিয়মিত কথা হয় তমালের, আকাশ। খুব ভালো বন্ধু এরা দুজন। গ্রামের সবাই
এদের দুজনকে বলতো হরিহর আত্মা। অতীতের কথা মনে পড়তেই তমালের ঠোঁটে আলতো হাসি রেখা ফুটে ওঠে। তমাল বাবা, ঘনশ্যাম কাকার ডাকে ভাবনার জগতে ছেদ ঘটে তমালের। সামনে তাকিয়ে দেখে ঘনশ্যাম কাকা চা নিয়ে দাঁড়িয়ে আছেন। চা খেয়ে দোকান থেকে বেরিয়ে আসবে তমাল, সেই সময় ঘনশ্যাম কাকা পিছন থেকে বললেন, বৃষ্টি পড়ছে বাবা, ছাতা নিয়ে যা। তমাল বলে, আমাকে ছাতা দিলে তুমি কি করে যাবে কাকা? যেভাবে অবিরাম বৃষ্টি ঝরছে, মনে তো হয় না এই বৃষ্টি সহজে থামবে বলে। তোমাকেও তো ভিজে ভিজে যেতেই হবে। ঘনশ্যাম কাকা হেসে বলেন, শোনো ছেলের কথা, আমার তো বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে। মাঠে তো বৃষ্টিতে ভিজে কাজ করতেই হয়, ও একটু বৃষ্টিতে ভিজলে আমার কিছু হবে না। তোর বৃষ্টিতে ভেজার অভ্যাস নেই, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে বাবা, তুই বরং ছাতাটা নিয়েই যা। তমাল হেসে ঘনশ্যাম কাকাকে বলে, কাকা আমি অনেক দিন বৃষ্টিতে ভিজিনি, আজকে একটু বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে, আজকে একটু ভিজি। আমার ঠান্ডা লাগবে না, তুমি ওসব নিয়ে কিচ্ছু চিন্তা করো না। ঘনশ্যাম কাকা বলেন, আচ্ছা বাবা, সাবধানে বাড়ি যাস, আর সব বন্ধুরা মিলে আবার আসিস চা খেতে। তমাল হেসে বলে, আসবো কাকা। তমাল বাসস্ট্যান্ড থেকে একটু এগিয়ে গ্রামের মেঠো পথ ধরে। সে রাস্তা বরাবর এগিয়ে যায়। রাস্তার দুদিকে সবুজ ক্ষেত, যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। ধরণী যেন নিজেকে সবুজ চাদরে আবৃত করে রেখেছেন। তমাল গ্রামের এই নৈসর্গিক চিত্র উপভোগ করতে করতে আর বৃষ্টির সুধা আকণ্ঠ পান করতে করতে এগিয়ে চলে। পথে যেতে যেতে দেখে খালের জলে কিছু বাচ্চা ছেলেরা লাফালাফি করছে। তমাল তাদেরকে উদ্দেশ্য করে বলে, এই বাচ্চারা তোমরা কি করছো, জলে এইরকম লাফালাফি কেন করছো? তারা বলে, আমরা মাছ ধরছি। তমাল বলে, কি মাছ ধরছো? তারা বলে, শিঙি, কই, মাগুর, মৌরলা, পুঁটি, এইসব মাছ আর কি। তমাল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কই দেখি কত মাছ ধরলে? একটা ছেলে সিলভারের একটা হাঁড়ি দেখিয়ে দেয়। তমাল হাঁড়িটা দেখে বলে, অনেক মাছ তো, এত মাছ কি করবে? তারা বলে, তারা সেই মাছ বিক্রি করবে হাটে। তাই শুনে তমাল তাদের কাছ থেকে কিছু কই মাছ, মাগুর আর শিঙি মাছ কিনে বাড়ির পথ ধরে। তার বোনটা মাগুর মাছ খেতে খুব ভালোবাসে। তমাল তার চিরচেনা বাড়ির আঙিনায় এসে দাঁড়ায়, যেখানে সে তার আত্মাটাকে রেখে দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল। সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। তাদের উঠোনে যে আম গাছটা ছিল সেটা ওই রকম একইভাবেই আছে, কিন্তু আর সব কিছুই বদলে গেছে। বাঁশের বেড়া দেওয়া মাটির বাড়িটা যেখানে ছিল, ঠিক সেই জায়গায় তিনতলা পাকা বাড়ি গেড়ে বসেছে। উঠোনের এক পাশে যেখানে মাটির গোয়ালঘরটা ছিল, সেখানে নতুন পাকার গোয়ালঘর হয়েছে। তমাল এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার, দেশে বিদেশে তার প্রচুর নামডাক। এখন খ্যাতির সর্বোচ্চ আসনে বিরাজমান। তার দৌলতেই তাদের ভাঙাচোরা মাটির ঘরের পরিবর্তে পাকার দালান উঠেছে। প্রতি মাসে সে মোটা অঙ্কের টাকা পাঠায় তার বাবার কাছে। একদিন তমাল বলে তার বাবাকে, বাবা, আমাদের থাকার জন্য উপযুক্ত কোনো ঘর নেই, কতদিন আর এই ভাঙাচোরা ঘরে থাকবে বলো তো? তুমি পাকা তোলার ব্যবস্থা করো, আমি টাকা পাঠাচ্ছি, বাড়ির কাজ শেষ হলে আমি দেশে আসব। শেষ হয়ে গেছে, গৃহপ্রবেশও হয়ে গেছে, কিন্তু তমালের ছুটি ছিল না বলে তমাল আসতে পারেনি। রাধাকান্তবাবু কিছুতেই রাজি ছিলেন না ছেলের অনুপস্থিতিতে গৃহপ্রবেশের অনুষ্ঠান করতে। তিনি চেয়েছিলেন ছেলের উপস্থিতিতে ধুমধাম করে গৃহপ্রবেশ হোক। ললিতা দেবী স্বামীকে বলেন, ঠিক আছে, বাবু যখন আসতে পারবে না তখন নমনম করে গৃহপ্রবেশ হয়ে যাক, পরে বাবু এলে অনুষ্ঠান হবে। তাই তমাল ছুটি পেয়েই অনুষ্ঠানের আগে বাড়ি চলে এসেছে। তমালের বোন বিধি ব্যালকনিতে আসে ফুল গাছের টবগুলোতে জল দেওয়ার জন্য।
হঠাৎ করে সে লক্ষ্য করে তাদের গেটের কাছে একটা ছেলে বিস্ময়ে চারিদিকে লক্ষ্য করছে। তমালের বোন বিধি ব্যালকনিতে আসে ফুল গাছের টবগুলোতে জল দেওয়ার জন্য। হঠাৎ করে সে লক্ষ্য করে তাদের গেটের কাছে একটা ছেলে বিস্ময়ে চারিদিকে লক্ষ্য করছে। বিধি ভালো করে দেখে ছেলেটাকে, তারপর আনন্দে চিৎকার করে ওঠে, মা, দাদা এসেছে বলে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে আর মা মা বলে তারস্বরে চিৎকার করতে থাকে। ললিতা দেবী রান্নাঘরে রান্না করছিলেন। মেয়ের চিৎকার শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। মেয়ের মুখোমুখি হয়ে বলেন, কি হয়েছে? ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে? বিধি বলে, ডাকাত পড়েনি মা, তার চাইতেও ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। এই কথা শুনে ললিতা দেবী ভ্রু কুঞ্চিত করে তাকান মেয়ের দিকে। বিধি বলে, বুঝতে পারলে না তো? দাদা এসেছে মা, তোমার ছেলে এসেছে। ললিতা দেবী দৌড়ে উঠানে চলে যান। এসে দেখেন সত্যি তার রাজপুত্র তারই আঙিনায় দাঁড়িয়ে। ললিতা দেবী ধীর পায়ে পিছন থেকে ছেলের কাঁধে হাত রেখে ডাকেন, বাবু। তমালের কানে শব্দটা বড়ই মধুর লাগলো। কতদিন যে এই মিষ্টি ডাকটা সে শোনেনি। সে তৎক্ষণাৎ পিছন ঘুরে দেখে তার মা ললিতা দেবী দাঁড়িয়ে আছেন হাসি মুখে, চোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে। তমাল মা বলে জড়িয়ে ধরে ললিতা দেবীকে। ললিতা দেবী পরম মমতায় ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে ঠোঁট ছোঁয়া আর নিজের মনে বলে ওঠেন, কতদিন পর আমার ছেলেটাকে আবার দেখলাম আমি। তমাল হেসে বলে, 8 বছর পর তুমি আমাকে দেখলে মা। ললিতা দেবী ছেলের কথায় সম্মতি জানান। দেশে MBBS ডিগ্রি নিয়ে উচ্চতর ডিগ্রি হাসিল করার উদ্দেশ্যে 8 বছর আগে তমাল বিদেশে পাড়ি জমিয়েছিল। আজ 8 বছর পর আমেরিকা থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরল। ললিতা দেবী ছেলেকে বলেন, চল বাবা, ভিতরে চল, কতক্ষণ ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবি। সবাই ঘরের ভিতরে আসে। ললিতা দেবীর হঠাৎ চোখে পড়ে তমালের হাতের দিকে। ললিতা দেবী তমালকে বলেন, হাতে ওটা কিসের ব্যাগ বাবু? তমাল বলে, ও হ্যাঁ, এতে মাছ আছে মা, খালের জলে ছেলেগুলো মাছ ধরছিল তো আমি কিনে নিয়ে এলাম। মা, বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। ছেলের কথায় ললিতা দেবী বলেন, তোর বাবা তো সকালবেলায় গঞ্জের দোকানে চলে গেছেন। তুই আজকে আসবি আমরা তো কেউ জানি না বাবা, জানলে কি তোর বাবা যেত? তমাল বলে, তোমাদের সারপ্রাইজ দেব বলেই তো আগে থেকে বলিনি মা। ললিতা দেবী বলেন, তবে রে দুষ্টু ছেলে, বলেই ছেলেকে আরেক দফা আদর করেন আর বলেন, তুই তো পুরো ভিজে গেছিস বাবা, যা তাড়াতাড়ি রুমে যা, চেঞ্জ কর, না হলে ঠান্ডা লেগে যাবে। এই বিধি, কোথায় তুই? যা দাদাকে দাদা রুমটা দেখিয়ে দে। এতক্ষণ বিধি দূর থেকে দাদাকে দেখেই যাচ্ছিল, দু চোখে তার জল। তমাল বোনের কাছে এসে বোনকে জড়িয়ে ধরে। তমাল বিধির দুগালে হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বলে, বোকা মেয়ে, কাঁদছিস কেন? এই তো আমি চলে এসেছি, আর তোদের ছেড়ে যাব না কোনো দিন। তোর জন্য অনেক কিছু নিয়ে এসেছি, এই সুটকেসটার মধ্যে আছে, এটা শুধুমাত্র তোর। আর এই বড় সুটকেসটার মধ্যে সবার উপহার রয়েছে। কিরে বুচি, এবার তো একটু হাস। বিধি বলে, এই তুই আমায় বুচি বললি কেন? তমাল বলে, তো কী নামে ডাকবো তোকে? তোকে তো আমি তোর সঠিক নামেই ডেকেছি। বিধি বলে তার মাকে, মা দেখো না দাদা আমাকে কী নামে ডাকছে। ললিতা দেবী বলেন, তোরা ভাই বোন দুজনে পরে ঝগড়া করিস। বিধি, আগে তুই তো দাদাকে তার রুমে নিয়ে যা, ভিজে কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। বিধি হেসে তার দাদাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা তুই এখন চল, ফ্রেশ হয়ে নিবি, তোকে তো আমি পরে দেখে নেব, এর শোধ আমি তুলব। বিধির কথা শুনে তমাল হাসতে থাকে। দুজনে সিঁড়ি ভেঙে উপরে উঠে যায়। তমাল ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। এসে দেখে তার বাবা রাধাকান্তবাবু চলে এসেছেন। তমাল বাবা বলে রাধাকান্তবাবুকে জড়িয়ে ধরে। এত বছর পর ছেলেকে কাছে পেয়ে রাধাকান্তবাবু চোখের জল আর ধরে রাখতে পারলেন না। 2 ফোঁটা অশ্রু তার গাল দিয়ে গড়িয়ে পড়ে।
তিনি ছেলের কপালে আলতো করে ঠোঁট স্পর্শ করে মাথায় হাত দিয়ে বলেন, কেমন আছিস বাবা? পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? তমাল বলে, না বাবা, কোনো অসুবিধা হয়নি আসতে। তমাল বলে, তুমি কাঁদছো কেন বাবা? আমি তো ভালো আছি, দেখো আমাকে, একদম সুস্থ সবল তোমার সামনে দাঁড়িয়ে আছি। এরপর তমাল তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, মামাদেরকে আসতে বলো, সঙ্গে দিদিমাকে যেন নিয়ে আসেন। ললিতা দেবী হেসে বলেন, আমি ফোন করে দিয়েছি, ওরা আজকে বিকেলেই চলে আসবে। তমাল বলে, আচ্ছা মা, আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। ললিতা দেবী বলেন, এখন আবার কোথায় যাবি? এই মাত্র তো এলি। তমাল বলে, বেশি দূর যাব না মা, এই কাছে পিঠে একটু ঘুরে আসি, এতদিন পর গ্রামে আসলাম, বাড়িতে মন টিকছে না। ললিতা দেবী বলেন, আগে জলখাবারটা খেয়ে যা। তমাল বলে, হ্যাঁ, খেতে দাও। ললিতা দেবী বিধি আর তমালকে খেতে দেন। তমালের খাওয়া হয়ে গেলে সে মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে মাকে বলে, মা, আমি তাহলে এখন একটু যাই। ললিতা দেবী বলেন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ছাতাটা নিয়ে যা, বেশি দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। তমাল বলে, হ্যাঁ মা, তাড়াতাড়ি ফিরবো। তমাল ছাতা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। তমাল বসেদের পুকুরের কাছে এসে থমকে দাঁড়িয়ে যায়। একটা মেয়ে পুকুর থেকে কলমি শাক তুলছে। মেয়েটাকে তমালের খুব চেনা চেনা লাগছে। সেই সময় একটা বউ কিছু বাসন নিয়ে শান বাঁধানো ঘাটে এসে মেয়েটিকে বোধন করে বলে, কি গো ননদিনী, এত বেলাতে শাক তুলছ? মেয়েটি এবার উপরের দিকে মুখ তুলে বউটার দিকে চায়। মেয়েটি মুখে স্মিত হাসি এনে বলে, কি করব বলো বৌদি, বাড়িতে কোনো সবজি নেই, শুধু ডাল কটা আছে, তাই অগত্যা শাক তুলতে এসেছি এই অসময়ে। মাসের শেষ, টিউশন বাড়ি থেকে টাকা পাইনি, আর মাসের পয়লা না হলে ওরাই বা দেবে কেন বলো? হাতে একটা টাকা নেই, তাই সবজি বাজারও করিনি। আমার অভাব লোকে কেন বুঝবে বলো? তমাল মেয়েটার মুখ দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, তায়া। তমালের বুকের ভিতর দ্রিম দ্রিম আওয়াজ হতে থাকে। সে অনুভব করে তার হৃদযন্ত্রটি ভিতর থেকে বেরিয়ে আসবে। তমাল দেখে তায়ার বুকটা পাংশুটে বর্ণ ধারণ করেছে। তমালের বুকটা হু হু করে ওঠে যন্ত্রণায়। সে মনে মনে বিড়বিড় করে বলে, কি কি বললো তায়া? টাকার অভাবে সবজি কিনতে পারিনি? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তমালের মনে ঝড় বইতে থাকে। সে নিজেকে কোনো রকমে ধাতস্থ করে। আরও কিছু শোনার আশায় পুকুরের পাশেই ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। সেই বউটা বলে, সে কি ননদিনী, আমার কাছ থেকে তো টাকা নিতে পারতে, পরে দিলেই হতো। তায়া ম্লান হেসে বলে, তোমার কাছ থেকে আর কত নিব বলো বৌদি, শুধু তো তোমার কাছ থেকে নিয়েই গেলাম, ধার তো আর শোধ করা হয় না। বউটি বলে, ও কি কথা বোন, যখন টাকা হবে আমার টাকা শোধ করে দিও, তাহলেই তো হলো। তখন কিন্তু আমি কড়ায় গন্ডায় শোধ নেব। এই কথা শুনে তায়ার চোখে জল চলে আসে। সে তার বৌদিকে জড়িয়ে ধরে বলে, তুমি না থাকলে কী যে হতো বৌদি। বউটি তায়ার চোখের জল মুছিয়ে দিয়ে তাকে একটু আদর করে বলে, কিচ্ছু হতো না, আমি তো আছি, যখন টাকার প্রয়োজন হবে আমার কাছ থেকে চেয়ে নেবে, কেমন? সংকোচ একদম করবে না, আমি তো তোমার বড় দিদির মতো। তোমার যদি বড় দিদি থাকতো তাহলে কি তোমাদের সংসারের জন্য সে কিছু করতো না? অনেক কিছুই করতো। আজ থেকে আমাকে তোমার বড় দিদি বলেই জানবে। বউটির কথা শুনে তায়ার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। বউটি তায়ার দু চোখের জল মুছে দিয়ে বলে, এমন করে কাঁদে না সোনা। তায়া বলে, আমি আর পারছি না বৌদি, বাবার মেডিসিনের খরচ, বোনের লেখাপড়ার খরচ, কোন দিক সামলাবো বলো তো? মায়ের কোমরের ব্যথাটাও বেড়েছে,
কোচিং সেন্টার পড়িয়ে, লোকের বাড়িতে পড়িয়ে, জামা কাপড় সেলাই করে কতটুকু ইনকাম হয় বলো তো? বউটা বলে, এমন দিন সবসময় থাকবে না বোন, সময় বদলাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। এখন চলো তো, চলো, অনেক বেলা হয়ে গেল। আর শোনো, যুথিকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও তো দুপুরবেলা। তোমার দাদা আজকে মাংস এনেছেন, তাই রান্না করব। যুথির হাতে এক বাটি মাংস দিয়ে পাঠাবো, কেমন? তারা দুজন কথা বলতে বলতে প্রস্থান করে। তমাল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। তায়ার চোখের জল তাকে ভেতর থেকে একদম ধ্বংস করে দিয়েছে। সে নিজের মনে বিড়বিড় করে বলতে থাকে, তায়ার জীবনে এত বড় দুর্যোগ নেমে এসেছে, এত কষ্টে তারা জীবন নির্বাহ করছে। না, আমার বড় ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল তায়ার খোঁজ খবর নেওয়া। এতদিনে আমি একবারও তায়ার কোনো খোঁজ খবর রাখিনি। আমি এত পাষণ্ড কবে হলাম, নিজের ভালোবাসার মানুষটার খোঁজ খবর রাখলাম না একটা বারের জন্য। আর আমাকে তো কেউ কিছু বলতে পারতো? ওই, আমাকে তো কেউ কিচ্ছু বলল না, আকাশটাও তো আমাকে কিছু বলল না। রাগে দাঁত কিড়মিড় করে বলে তমাল, এই আকাশটাকে তো আজ আমি দেখছি, আজকে বিকেলেই তো আসবে আমাদের বাড়িতে, তারপর তার হচ্ছে কত ধানে কত চাল আজকেই বুঝবে বাছাধন। না, কিচ্ছু ভালো লাগছে না বলে তমাল বিষণ্ণ বিধ্বস্ত মন নিয়ে ধীর পায়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে সোজা উপরে নিজের রুমে চলে যায়। দুপুরের সময় তমাল তার বাবা আর বোনের সঙ্গে খেতে বসেছে। তমালের মা ললিতা দেবী স্বামী সন্তানদের খাবার পরিবেশন করছেন। আজকে তিনি সব কিছু তমালের পছন্দ মতো রান্না করেছেন। তমাল রান্নার আয়োজন দেখে ললিতা দেবীকে বলে, মা, আজকে তো দেখছি তুমি আমার পছন্দের সব কিছু রান্না করেছো, কি দারুণ সুগন্ধ বেরোচ্ছে। মনটা ভরে গেল। জানো মা, তোমার এই হাতের রান্না আমি যে কী মিস করেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। 8 বছর পর তোমার হাতের রান্না আজকে আমি মন প্রাণ ভরে খাবো। ললিতা দেবী বলেন, খাও বাবা খাও, আমি তো তোমার জন্যই এত কিছু রান্না করেছি বাবা। কতদিন আমি আমার ছেলেটাকে কাছে বসে খাওয়াতে পারিনি, এতগুলো বছর সেই যন্ত্রণায় বুকটা আমার গুমড়ে মরেছে বাবা। এই কথাগুলো বলতে বলতে তার দু চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তমাল বলে, মা, তুমি আবার কাঁদছো, তোমাকে না আমি বারণ করলাম। আর কান্নাকাটি করবো না, নে বাবু খাওয়া শুরু কর। তমাল খাওয়া শুরু করে। ললিতা দেবী বেশি বেশি করে তরকারি ভাত ছেলের পাতে তুলে দিতে থাকেন। তমাল বলে, মা, তুমি কি আমাকে রাক্ষস পেয়েছো? তুমি আর দিও না মা, আমি আর খেতে পারবো না। ললিতা দেবী বলেন, ঠিক পারবে, এই তো একটুখানি দিয়েছি, ঠিকঠাকভাবে তো খাওয়া দাওয়া করো না, না খেয়ে দিন দিন তো রোগা হচ্ছ। বিধি আর রাধাকান্তবাবু মা ছেলের কীর্তি দেখে মুখ টিপে হাসতে থাকেন। বিধি তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, দাদা মোটেই রোগা নয়, জিম করা বডি, দেখতে পাচ্ছ না? ললিতা দেবী মেয়ের দিকে রাগি চোখে চেয়ে বলেন, এই তুই মন দিয়ে খা, বড়দের মধ্যে কথা বলছিস কেন? মায়ের কথা শুনে বিধি বলে, তোমার ছেলে ডায়েট কন্ট্রোল করে মা, এত এত খায় না। ললিতা দেবী এবার মেয়ের কথায় প্রচণ্ড রেগে যান। মেয়েকে ধমকে বলেন, এই তুই চুপ করবি? আস্তে না আস্তে দাদার পিছনে লাগতে শুরু করে দিয়েছে, চুপচাপ খা। মায়ের ধমকে চুপ হয়ে যায় বিধি। তমাল বোনের করুণ মুখ দেখে মুচকি মুচকি হাসতে থাকে আর বলে, বেশ হয়েছে। বিধি তাকে মুখ ভ্যাংচায়। তমাল তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা। রাধাকান্তবাবু ছেলের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ কিছু বলবি? তমাল বলে, হ্যাঁ বাবা। বাবা, তুমি যে তায়ার বাবা অনিমেষ জেঠুর কাছে মায়ের সোনার হার বন্ধক রেখেছিলে, সেটা তুমি কি টাকা দিয়ে ছাড়িয়ে এনেছো? রাধাকান্তবাবু বলেন,
হ্যাঁ, গিয়েছিলাম একদিন, কিন্তু অনিমেষদা বাড়িতে ছিলেন না। পরে একদিন রাস্তায় আমার সঙ্গে অনিমেষদার দেখা হয়েছিল। তখন আমি হাটটার কথা জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে অনিমেষদার মুখটা কালো হয়ে গেল। উনি ধীরে ধীরে বললেন, রাধাকান্ত, আমাকে কটা দিন সময় দাও, তোমার হার আমি ফিরিয়ে দেব। পরে একদিন তায়া এসে তোর মাকে বলল, কাকিমা, হারটা বৌদি নিয়ে চলে গেছে, ওটা আনার ব্যবস্থা করছি, কিছুদিন সময় দিন। এই কথা শোনার পর আর কী বা বলবো তাদের। এই কথা শুনে তমাল কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে রইল। তারপর হঠাৎ রাধাকান্ত বাবুকে উদ্দেশ্য করে বলল, বাবা, হারের টাকাটা দিয়ে দিতে পারতে তাদের। হারটা যখন ফেরত দেবে বলেছে, তাদের মনে হয় খুব অভাব অনটনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। রাধাকান্ত বাবু ছেলের কথা শুনে অবাক হয়ে একবার ললিতা দেবীর মুখের পানে আর একবার ছেলের মুখের পানে তাকাচ্ছেন। ললিতা দেবী আর বিধি অবাকের চরম সীমায় পৌঁছে গেছেন। রাধাকান্ত বাবু তমালকে বললেন, তোর কি মনে হয় আগাম টাকা দিলে তাই আমার নিত? হার হাতে পাইনি, কোন মুখে টাকার কথা বলবো? তায়া মায়ের আত্মসম্মানবোধ প্রখর, টাকার কথা বললে উল্টে আমাকেই বলতো। করুণা করছেন কাকু? তুই তো তায়া মাকে চিনিস বাবা, সে কেমন স্বভাবের। আর তাছাড়া অনিমেষদা তায়ার কথাই চলেন। এখন তাদের পুরো সংসারটাই তায়া মা চালাচ্ছে। অনিমেষদাকে এই নিয়ে আমি কিছু বলতেও পারি না। এই কথা শুনে তমাল মনে মনে ভাবে, তার বাবা তো তাকে ঠিক কথাই বলেছেন। তায়ার যে আত্মসম্মান বোধ, সে মরে গেলেও মান সম্মান খুইয়ে কারোর কাছ থেকে সাহায্য নেবে না। তমাল আমতা আমতা করে বলে, না না, মানে আমি ওভাবে তোমাকে বলতে চাইনি বাবা। আসলে আজকে আমি বসেদের পুকুর থেকে তায়াকে কলমি শাক তুলতে দেখলাম। একটা বউয়ের সঙ্গে তায়া কথা বলছিল। তাদের কিছু কথোপকথন আমি শুনেছি। তাদের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই তোমাকে ওভাবে বলে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করো বাবা। বলেই খাবার টেবিল ছেড়ে উঠে গেল। ললিতা দেবী বললেন, খাবার ছেড়ে উঠে গেলি যে বড়, কিছুই তো খেলি না বাবা। তমাল মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, পেট ভরে গেছে মা, আর খেতে পারবো না। বলেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। সবাই ড্যাব ড্যাব করে তমালের চলে যাওয়া দেখল। ললিতা দেবী আর রাধাকান্ত বাবুর মনে একটা প্রশ্ন দোল খেতে লাগলো, হঠাৎ কি হলো ছেলেটার? কিছু একটা ভেবে ঠোঁট টিপে মুচকি হাসল বিধি, আর মনে ভেবে নিল কিছু একটা শুভ ঘটনা ঘটতে চলেছে। অনেক দিন আগে তমাল যখন MBBS পড়ছিল, সেই সময় তার ভীষণ টাকার প্রয়োজন হয়। সেই সময় রাধাকান্ত বাবু ললিতা দেবীর হার অনিমেষ বাবুর কাছে বন্ধক দিয়ে ছেলেকে টাকা জোগান দিয়েছিলেন। বিকেলবেলা অঝোর ঝড়ে বৃষ্টি নামল। আজকে তমালের মনটা বড্ড ভার। তমাল ব্যালকনিতে বসে আছে।